নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গতকাল খুব গুরুত্বপূর্ণ একটা রায় আসার পরেই কিন্তু এই মুহূর্তে এসআইআর সংক্রান্ত বিষয়ে সমস্ত সমীকরণগুলো বদলাচ্ছে। তার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় করছেন, তার মূল অভিযোগটাই কিন্তু ছিল এসআইআর এর ওপর, এবং এসআইআর এ যেভাবে 27 লক্ষ মানুষের নাম ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে সম্পূর্ণ ভোট প্রক্রিয়াটা হয়েছে, সেটাকে নিয়ে মূল অভিযোগটা ছিল। এবং সেই জায়গাটা থেকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন, ঠিক তখনই সুপ্রিম কোর্টের এই রায়, যেটা নিয়ে আগেই আপনাদের ভিডিও দেখিয়েছি আমরা, যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সম্পূর্ণ বৈধ, এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ বৈধ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী, সাংবিধানিক অধিকার অনুযায়ী তারা এই এসআইআর প্রক্রিয়াটা সংগঠিত করছে, এবং তারা ঠিক করতে পারে যে কে ভোটার এবং কে ভোটার নয়। কিন্তু অন্য আরেকটা জায়গাও কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপেই পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং অমিত শাহ। তার কারণ অমিত শাহের একটি মন্তব্য আমরা শুনতে পেয়েছিলাম যে এসআইআর এর মাধ্যমে আমরা অনুপ্রবেশকারীদের বাইরে বের করে দেব, কিন্তু সেখানেই কিন্তু সুপ্রিম কোর্ট বড় সড়ো একটা মন্তব্য রেখেছে। এসআইআর সংক্রান্ত মামলার সমস্ত কিছু বলেছে যে এসআইআর করা একদম লিগ্যাল, এসআইআর করাটা একটা সাংবিধানিক অধিকার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সাংবিধানিক অধিকারের দরুন এসআইআর করছে, কিন্তু তার সঙ্গে এটাও বলেছে যে এসআইআর কখনোই ঠিক করতে পারে না, বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কখনোই ঠিক করতে পারে না যে কে ভারতের নাগরিক এবং কে ভারতের নাগরিক নয়। অর্থাৎ অমিত শাহের যে কথাটা, যে এসআইআর এর মাধ্যমে আমরা অনুপ্রবেশকারীদের বাইরে বের করে দেব, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে সরাসরি একটা চ্যালেঞ্জ করলেন সিজিআই জাস্টিস সূর্যকান্ত। সেটাও কিন্তু একটা দিক উঠে আসছে, অর্থাৎ কোনোভাবেই দেশের নাগরিকত্ব সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ঠিক করবে না। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা ঠিক যে কথাটা আগে বলেছিল। অন্যদিকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তাদের একটি মন্তব্য এই মুহূর্তে আরো ভাইরাল হচ্ছে, তার কারণ বিহার ভোটের সময়, এসআইআর এর সময় একদম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তখন এই এসআইআর সংক্রান্ত মামলায় বলেছিল যে জয় পরাজয়ের অন্তর থেকে যদি কোনো একটি কনস্টিটিউয়েন্সিতে, কোনো একটি কেন্দ্রতে এসআইআর এর মাধ্যমে তার থেকে বেশি, অর্থাৎ যতটা অন্তর তার থেকে বেশি মানুষের নাম বাদ গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। কিন্তু এই সামগ্রিক রায়টা এই মুহূর্তে যেটা এসেছে, সেটাও তো কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের আগের বলা কথাকে কন্ট্রাডিক্ট করছে, তেমন মতামত অন্তত রাজনৈতিক বিশ্লেষকদের। আপনাদের সামনে পুরোটা রাখবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে একদম কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে, কিন্তু ইলেকশন কমিশনকে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারকে 4 সপ্তাহের মধ্যে যাদের নাম এসআইআর এর মাধ্যমে বাদ গিয়েছে তাদের লিস্টটা জমা দিতে, এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় ঠিক করবে যে ভারতবর্ষের কে এই মুহূর্তে ভোটদান প্রক্রিয়ায় আবারও অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে ঠিক যে জায়গাটা তৈরি হয়েছিল, 27 লক্ষ মানুষের নাম বাদ রেখে পশ্চিমবঙ্গের ভোটটা সংগঠিত হয়েছে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একজন গুরুত্বপূর্ণ এমপি এবং অবশ্যই তার সঙ্গে আইনজীবী সুপ্রিম কোর্টে, তিনি গিয়ে বলেছিলেন যে 31টা সিটে এই ধরনের জয়ের অন্তর দেখা গিয়েছে, যেটা থেকে অবশ্যই সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ করেছিল যে এসআইআর এর নাম কাটা গিয়েছে তার সংখ্যাটা বেশি, অর্থাৎ 31টা সিটে এই ধরনের ঘটনাটা ঘটেছে। কোথাও ধরুন 5000 ভোটে জয়ী প্রার্থী এবং বিজয়ী প্রার্থীর মধ্যে একটা তফাৎ তৈরি হয়েছে, যিনি জিতেছেন তিনি 5000 ভোটে জিতেছেন, কিন্তু সেখানে কনস্টিটিউয়েন্সিতে দেখা গিয়েছে 20,000 মানুষের নাম এসআইআর এর মাধ্যমে কাটা গিয়েছে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করবেন, সেটাই কিন্তু একটা মন্তব্য। এবং অন্যদিকে সুপ্রিম কোর্টের যে কথাটার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন এবং সরাসরি মোদী সরকারকে চ্যালেঞ্জ করতে পারেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, সেটা কিন্তু যে কোনো মতেই এসআইআর ঠিক করবে না, কিংবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করবে না যে কে ভারতের নাগরিক এবং কে ভারতের নাগরিক নয়। এটাও কিন্তু সুপ্রিম কোর্টের রায় থেকেই একটা কথা উঠে এসেছে। কিন্তু অন্যদিকে আপনাদের জানাই প্রশান্ত ভূষণ এই যে সামগ্রিক রায়টা, সেটাকে একদম বিরোধিতা করেছে। এবং প্রশান্ত ভূষণ হচ্ছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, এবং দুধে উকিল যাদেরকে বলা হয় তাদের মধ্যে অন্যতম প্রশান্ত ভূষণ। তিনি সম্পূর্ণ এই রায়টার ক্রিটিসাইজ করে কিন্তু বলেছেন যে এটা সুপ্রিম কোর্টের জন্য একটা ব্ল্যাক ডে, এই বলে একদম কোট আনকোট আখ্যায়িত করেছেন তিনি সুপ্রিম কোর্টের এই জাজমেন্টটাকে। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। এবং আপনাদের জানাই যে ইলেকশন কমিশন
কমিশন তাদের এগেনস্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে সুপ্রিম কোর্টে গেলেও আর কোনো লাভ হবে কিনা, এবং এসআইআর কে চ্যালেঞ্জ করে যে কোনো স্টেট থেকে একদম পিটিশনাররা যদি আসেন সুপ্রিম কোর্টে, তখন এই 27শে মের যে রায়টা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসেছিল সেটাকে চাপিয়ে দিয়ে একদম সেটা রেফারেন্স টেনে সুপ্রিম কোর্ট পরবর্তীতে রায় দেবে কিনা সেটা আমরা অবশ্যই দেখব। কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা বেকায়দাতেই পড়েছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়ার একটা আন্দোলন তৈরি করতে চেষ্টা করছেন, সেই সময় আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজেপিতে একদম যাওয়ার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংসদরা, প্রায় 12 জনেরও বেশি সাংসদ এই মুহূর্তে বিজেপির টাচে রয়েছে। একদম সূত্রের যেটা খবর, তারা বিজেপিতে যাওয়ার জন্য কিন্তু পা বাড়িয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে 29খানা সিট, এবং তারা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, তৃতীয় বৃহত্তম দল ইন্ডিয়া অ্যালায়েন্সে। তো সেখান থেকে তাদের 29টা সাংসদের মধ্যে থেকে যদি 20 জন বেরিয়ে যায়, তাহলে কিন্তু বিজেপির যে জায়গাটায় বারংবার আটকায় 2024-এর পরবর্তী সময় থেকে, যে একদম সরাসরি বিজেপি এমপির সংখ্যায় কুলাতে পারে না, সংবিধান সংশোধন করতে পারে না, কারণ 2/3 যে একদম সরাসরি সংখ্যাটা লাগবে সেই সংখ্যাটায় বিজেপি পৌঁছাতে পারে না। এবং সেখান থেকে এই সামগ্রিক 20 জন যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে এমপি, লোকসভার এমপি তারা যদি চলে যান, তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা অবশ্যই চাপে পড়বে তৃণমূল কংগ্রেস। সেই জায়গাটাও যখন রয়েছে, ঠিক অন্যদিকে এই মুহূর্তে এসআইআর এর ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়াই করার ক্ষেত্রে খুব একটা হালে পানি পাবেন কিনা সেটাও কিন্তু একটা বড় সড় প্রশ্ন। তার কারণ অবশ্যই 2026 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, সেটা একটা অবশ্যই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। কিন্তু সেই এসআইআর সংক্রান্ত মামলা, সেইখানেই যখন সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্পূর্ণ যা করছে ঠিক করছে, সেখানে পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা কতটা ঠিক লড়াইটা করতে পারবেন, এবং লড়াই যে তিনি করবেন সেই ক্ষেত্রে তার তো দল আগে নিজেদেরকে বাঁচাতে হবে। আমরা দেখতে পাচ্ছি একদম পর পর কাকলি ঘোষ দস্তিদার জায়গাটা শুরু করেছিলেন, কিন্তু তার পরবর্তীতে একের পর এক সাংসদ, একের পর এক এমএলএ, একের পর এক কাউন্সিলর তারা কিন্তু পদত্যাগ করছেন বিভিন্ন পদে থেকে। একদম ক্ষমতায় থাকাকালীনই তারা এখনো পর্যন্ত কাউন্সিলর আছেন, কেউ বড় চেয়ারম্যান আছেন, কেউ অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান রয়েছেন, সেই সমস্ত পদ থেকে তারা ইস্তফা দিচ্ছেন, এবং দলীয় পদ থেকেও কিন্তু ইস্তফা দিচ্ছেন, এরকম নজিরও রয়েছে। তাই সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে যে মূল জায়গাটা চ্যালেঞ্জ, তার দল বাঁচানো, সেটা যেমন একটা জায়গা, ঠিক তেমন ভাবেই আপনাদেরকে জানাই পশ্চিমবঙ্গ বিধানসভায় 80 জন এমএলএ কে একদম কিন্তু তৃণমূল কংগ্রেস তারা জিতিয়ে পাঠাতে পেরেছিল, একটা স্ট্রং বিরোধিতার জায়গা তারা তৈরি করতে পেরেছিল। কিন্তু অবশ্যই সেই ধারাবাহিকতা সেটা কিন্তু খুব একটা সহজে তারা অক্ষত রাখতে পারছে না। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে একদম স্পিকারের ঘরের বাইরে বিধানসভায় শুধুমাত্র কুণাল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ আন্দোলন করার জায়গাতেও পর্যন্ত নেই। এবং ঘরোয়া যে মিটিং, কালীঘাটে যে মিটিং ডাকছেন এমএলএদেরকে নিয়ে, সেখানেও 80 জনের মধ্যে মাত্র 30 জনের উপস্থিতি, সেটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছে, অবশ্যই দল ভাঙানোর একটা চেষ্টা চলছে ভেতরে ভেতরে বিজেপির তরফ থেকে কোথাও, সেটা যেমন একটা জায়গা তৈরি করছে। তখনই সুপ্রিম কোর্টের এই রায়, সেটার দুটো দিক রয়েছে। একটা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে অবশ্যই এসআইআর সংক্রান্ত বিষয় ছাড় দেওয়া হয়েছে, সেটা যেমন একটা বিষয়। অন্যদিকে এই অমিত শাহের যে কথাটা, এসআইআর এর মাধ্যমে আমরা অনুপ্রবেশকারীদের বাইরে বের করে দেব, সেটাও কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা করতে পারবে না, এই জায়গাটাও কিন্তু উঠে আসছে। সুতরাং এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কতদূর পর্যন্ত ফলপ্রসূ হয় সুপ্রিম কোর্টে আমরা দেখবো অবশ্যই। কিন্তু এই মুহূর্তে সামগ্রিকতার প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই বিরোধীরা বেশ খানিকটা ব্যাকফুটে, সেটাই একদম বাস্তবিক চিত্র আপনাদের সামনে পুরোটা রাখলাম। বিভিন্ন ইঙ্গিত আমরা যা যা দেখতে পাচ্ছি, বিভিন্ন সমীকরণ যেগুলো বদলানোর আমরা ছবি দেখতে পাচ্ছি, সেগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।